Hello guys, this is Jia on the Explore. Today I'm going to Dadabari after a long time with my father. Wow, this is amazing. এত সুন্দর এনভায়রনমেন্ট আপনি গ্রাম ছাড়া কোথাও পাবেন না। বিলিভ মি, কোথাও পাবেন না। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর লাগতেছে আমার কাছে গ্রামীণ পরিবেশগুলা। জাস্ট অ্যামেজিং ভাই, আপনি ইমাজিন করতে পারবেন না, না গেলে আপনি ফিল করতে পারবেন না ভাই গ্রামীণ পরিবেশ। Look, this is my father. Incredibly smart man. এক কথায় আমার লাইফের সবচেয়ে বড় হিরো উনি। বাই দ্য ওয়ে, তো পাপা গতকাল রাতে হঠাৎ করে ফোন দিল যে বাবা কই তুই? তো আমি বললাম যে বাবা আমি তো বাসায়। তো বাবা প্রশ্ন করলো যে তুই কি কাল ফ্রি আছিস? একটু কাজ ছিল। তো আমি বললাম যে বাবা কী কাজ? কোথাও যাবা নাকি? তো বাবা বলল যে কালকে একটু তো দাদা দাদুর কবরস্থান জিয়ারত করতে যাব, চল তুই যেতে পারবি আমার সাথে? বাবার সাথে আগে বাইকে খুব ঘুরতাম, এখানে ওখানে সেখানে অনেক জায়গায় যেতাম, কিন্তু আসলে জবে জয়েন করার পর থেকে তো বাবার সাথে আর ওরকমভাবে বাইরে যাওয়া হয় না। তো বাবা যেহেতু অনেক দিন পর আজকে আমাকে বলল যে কোথাও যাওয়ার কথা, সচরাচর বাবা এখন বলে না জবে জয়েন করার পর থেকে। তো বাবা যেহেতু বলল আমি আসলে কোনো দিক চিন্তা না করে হ্যাঁ বলে দিছি, যদিও আমার মিটিং ছিল। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো ভাবছেন যে আমার পাপা বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি চুপচাপ। আসলে আমি চাইছিলাম বাইকটা চালাইতে, বাবা আমাকে দেয় নাই, আগেও দিত না। কারণ হচ্ছে বাবা বলে যে আসলে এই বয়স হচ্ছে রক্ত গরম থাকে ছেলেদের। তো এই বয়সে আসলে বাইক হাতে পাইলে এলোপাতাড়ি চালায়। তো এই কারণেই বাবা আমাকে বাইক দিতে চায় না। যাই হোক, বাবা যেহেতু দিতে চাচ্ছেন আমি জোর করে নিবও না, নিতেও চাচ্ছি না। চুপচাপ বসেছিলাম বললে আবার ভুল হবে। কারণ হচ্ছে আমরা বাবা ছেলে যতক্ষণ বাইকে ড্রাইভ করি, যতক্ষণ একসাথে থাকি ততক্ষণই খুব জমায়ে আড্ডা দিই। খুব দারুণ, দারুণ কথা বলি, দারুণ, দারুণ টপিকস নিয়ে কথা বলি। মানে বাবার সাথে থাকলে কখনোই আমি বোর হই না। কারণ হচ্ছে বাবা আমাকে সবসময় এনজয়মেন্টের মধ্যে রাখে। এটা হচ্ছে আমার বাবার সবচেয়ে ভালো একটা দিক। সেটা আমার জন্য আরকি। শুধু আমার বাবা না, প্রত্যেকটা বাবাই, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা সন্তানের বাবাই তাদের ছেলে-মেয়েকে ভালো রাখতে চায়, ভালো খাওয়াতে চায়, ভালো পড়াতে চায়। পৃথিবীর প্রত্যেকটা বাবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এটাই আমার চাওয়া। এই যে দালানগুলো দেখছেন, এটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে একটা হসপিটাল হচ্ছে। বগুড়ার সাবেক এমপি সুমন সাহেব, উনি হচ্ছে ওনার নিজ খরচে, নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে এই হসপিটালটা করতেছে গ্রামের মানুষের। আমি আর আমার বাবা কিন্তু খুব ফ্রেন্ডলি। তো আমি আর বাবা কিন্তু এখন গান গাইতে, গাইতে যাচ্ছি। তো আমরা যে গানটা গাইতেছিলাম সেটা হচ্ছে, "এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো?" এই গানটা আসলে আমি আর বাবা গাইতে, গাইতে যাচ্ছিলাম। আমি যদিও এই গানটা পুরোপুরি পারি না, বাবা কিন্তু পুরোপুরি পারে, মুখস্থ বাবার। তো বাবা গাইতেছিল, আমিও সাথে, সাথে তাল দিলাম। "এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো।" বাবা খুব স্লো বাইক চালাচ্ছে হুট করে। তো আমি বাবাকে বললাম যে, "বাবা এত স্লো বাইক ড্রাইভ করছো, একটু জোরে ড্রাইভ করো।" তো বাবা বলতেছে, "আরে ধুর বোকা, গান গাইতেছি না, এখন তো স্লোই গাড়ি চালাইতে হবে।" তো আমি বললাম যে, "জি বাবা, তুমি অনেক স্মার্ট, বাট আমি ব্যাকডেটেড। ব্যাকডেটেড হওয়ার কথা তুমি, কিন্তু আমি ব্যাকডেটেড।" বাবা বলল যে, "বুঝতে হবে আমি কার বাবা? আমি তো জিয়ার বাবা।" আমি বললাম, "হুম, ঠিক বলছো বাবা।" বাবা আমাকে বলতেছে বাবা নাকি আজকে খুব হ্যাপি। কারণ হচ্ছে অনেকদিন পর বাবা আমাকে নিয়ে বাইক ড্রাইভ করতেছি, কোথাও যাচ্ছে। আমরা এই মুহূর্তে জগৎপুর আছি। জগৎপুর সিএনজি স্ট্যান্ড। এই অটোগুলা ভাই খুব ঝামেলা করে। এত পরিমাণ ঝামেলা করে যে ওরা আসলে ভালোভাবে চালাইতেই জানে না আমার মনে হয়। এলোপাথারি চালায়। বাই দ্য ওয়ে, আমরা হাইওয়েতে উঠবো। বাবা খুব সাবধানতার সহিত হাইওয়েতে উঠতেছে। তো বাবার পিছনে ছাড়া হচ্ছে আমি অনেকজনের পিছনেই উঠছি। আই মিন দ্যাট অনেকজনের বাইকের পিছনেই উঠছি। বাট কারো বাইকের পিছনে আমি নিজেকে অতটা সেফ মনে করি না। যতটা বাবার বাইকের পিছনে বসলে সেফ মনে করি নিজেকে। খুব সেফ জার্নি মনে হয় আমার কাছে বাবার বাইকের পিছনে। এই পৃথিবীতে একমাত্র বাবা এবং মা, পিতামাতা ছাড়া একটা পার্সনও আপনার আপন নয়। একটা পার্সনও আপনার ভালো চাইবে না। হ্যাঁ, সবাই ভালো চাইবে, সেটা হচ্ছে তার স্বার্থের জন্য। স্বার্থের জন্য সবাই আপনার ভালো চাইবে। বাট বাবা-মা নিঃস্বার্থভাবে আপনার ভালো চাইবে। এই কথাটা আপনি নির্দ্বিধায় মন থেকে বিশ্বাস করেন ভাই। সবাই আপনার জন্য দোয়া করবে, সবাই আপনার ভালো চাইবে। কিন্তু দিন শেষে পিতা-মাতা ছাড়া কেউই আপনার ভালো চাইবে না নিঃস্বার্থভাবে। সবার ভালো চাওয়ার মধ্যে সার্থকতা আছে, স্বার্থ আছে, সোজা কথা আরকি। বাই দ্য ওয়ে, এই চাঁদপুর কুমিল্লা হাইওয়ে রোডের অবস্থা কী যে বেহাল অবস্থা ছিল ভাই! আজ থেকে ৩-৪ মাস আগে আসছিলাম মেবি।
5 মাস হবে আমার মনে হয়। খুবই খারাপ অবস্থা ছিল। এখনও কিন্তু খুব যে ভালো অবস্থা এই রোডের তা কিন্তু না। এখনও ভাঙাচোরা আছে রাস্তা। বাট আফটার রিফায়ার ইট ইজ ভেরি কমফোর্টেবল। খুবই কমফোর্টেবল জার্নি করতেছি। আগে তো খুব খারাপ অবস্থা ছিল এই রোডের। আজ থেকে 4 মাস আগেও খুব খারাপ অবস্থা ছিল। এখন যা দেখতেছেন আপনারা তার চেয়েও খারাপ। এটা হচ্ছে আইডি, নতুন একটা বাস চাঁদপুর হাইওয়ে রোডের। বাবা আবার আরেকটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকলো। তো এখন তো আর মেঠো পথ নেই, এখন হচ্ছে পিচ ঢালা পথ। তো সামনে হচ্ছে একটা রেল ক্রসিং। এখান থেকে মেহের স্টেশন খুব কাছেই। মেহের স্টেশনে গিয়ে হচ্ছে এই এখানে একটা স্টপেজ হয় রেলের। ঢাকা চিটাগং রুটে যে ট্রেনগুলো চলে, খুব সুন্দর কিন্তু ট্রেনের রাস্তাটা। খেয়াল করছেন আপনারা? গ্রামে কত সুন্দর সুন্দর বাড়ি করে এখন দেখছেন? এগুলো হচ্ছে প্রবাসের টাকা, প্রবাস থেকে ইনকাম করা টাকা। আমি এই মুহূর্তে যখন এই ভিডিওটা রেডি করতেছি, ওই মুহূর্তে আমার এই এলাকার নামটা মনে নেই। বাট এই এলাকাটা হচ্ছে আপনার হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলার মিলে একটা আসন হয়। ওই আসনের এমপির এলাকা। রফিকুল ইসলাম বীর উত্তম অ্যান্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি। এটা হচ্ছে একটা মাজার। এই মাজারটা হচ্ছে হজরত জহিরুদ্দিনের মাজার। গ্রামের একটা ছোট্ট বাজার। বাজারের সবগুলা দোকান অবশ্য বন্ধ হয়ে গেছে। আমরা যখন এই ভিডিওটা করতেছিলাম তখন বাজে হচ্ছে আপনার 11:15 মেবি। আমরা খিলা বাজার নামে একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছি। এই বাজারের পাশ দিয়ে হচ্ছে ডাকাতিয়া নদী বয়ে গেছে। ডাকাতিয়া নদীটা আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি। ডাকাতিয়া নদীর উপর দিয়ে যে একটা ব্রিজ হইছে, এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাবো। তো ব্রিজটা হচ্ছে স্টিলের ব্রিজ। ডাকাতিয়া নদীটা কিন্তু হচ্ছে আপনার বিশাল প্রশস্ত কিন্তু অনেক। এটা হচ্ছে দেখে হয়তো মনে হবে না প্রশস্ত অনেক, কারণ হচ্ছে চর উঠে গেছে তো ঘাস দুপাশেই। তো বর্ষাকাল অবশ্য সামনে, ভরা বর্ষাতে হচ্ছে এগুলা ভরে যাবে পানিতে, থই থই করবে পানিতে। আর নদীতে সবসময় মাছ পাওয়া যায়, তবে ভরা বর্ষায় যখন পানি থই থই করে তখন অনেক বড় বড় মাছ পাওয়া যায় কিন্তু। আমি বছর চারেক আগে মাছ নিতে আসছিলাম এখান থেকে, অনেক বড় বড় মাছ পাইছিলাম। একটা বোয়াল পাইছিলাম প্রায় 8 কেজির, 8.5 কেজির মতো। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করতেছি, কারণ হচ্ছে আমরা গ্রামে প্রায় চলে আসছি। নেক্সট ভিডিওতে আমরা আমাদের বাড়িটা এক্সপ্লোর করব ইনশাল্লাহ।